বিসমিল্লাহির রহমানির রহিম। পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সাইফুল স্যার তোমাদের আজ নন মেজর প্রাণীবিজ্ঞানের ফলিত অংশের পোল্ট্রি ফার্মিংয়ের উপর একটি অনলাইন ক্লাস নেব। আশা করি তোমরা ইতিমধ্যে এ বিষয়ে টেক্সট বইয়ে অনেকটা পড়াশোনা এগিয়ে নিয়েছো। তো আমি আজ তোমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় পোল্ট্রি শিল্পের গুরুত্ব ও এর প্রভাব সম্পর্কে আলোচনা করব। আজ 28 মার্চ, রবিবার। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সকলকে মনোযোগের সাথে ক্লাসটি ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা ক্লাসটি ভালো করে ফলো করবে। তো মূল আলোচনায় ফিরে আসি। তোমরা সকলেই জানো যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির মূল মেরুদণ্ডই কৃষি। আর এর পাশাপাশি দেশটি জনবহুল, তবে অজ্ঞতা, সম্পদের সুষম ব্যবহার এবং নানাবিধ কৌশলগত অব্যবস্থাপনার কারণে আমাদের মানুষের ক্ষেত্রে একটি জিনিস সুস্পষ্টভাবে দেখা দিয়েছে, সেটি হলো অপুষ্টি। আমরা এই অপুষ্টি থেকে যদি ভালোভাবে সুরক্ষিত হয়ে পুষ্টি সম্পন্ন একটি মানব সমাজ আমাদের বাংলাদেশে গড়ে তুলতে চাই, যদি দারিদ্র্য পীড়িত ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই, তাহলে আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হলো পুষ্টি চাহিদা পূরণ। এবং এই ক্ষেত্রে বর্তমানে অবশ্য বাংলাদেশ শর্করা জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করেছে, তবে প্রাণী প্রোটিনের চাহিদাটি একটি প্যারালাল পর্যায়ে চলছে, যে এটির মানে প্রান্তীয় সীমানায় আমরা আছি, যে প্রাণী পুষ্টির চাহিদা আমরা পরিপূর্ণ পূরণ করতে পারতেছি না। একটি ক্রাইসিস আমাদের সমাজে দৃশ্যমান। আজকে 1 কেজি গরুর মাংস কিনতে গেলে 600 টাকা, 1 কেজি ফার্মে মুরগির মাংস 150 থেকে 200 টাকা, ভালো 1 কেজি মাছ, গুলশা মাছ, ট্যাংরা মাছ, এই সমস্ত মাছ কিনতে গেলে শিং মাগুর 600-500 টাকা কেজি। তো সাধারণ একজন দরিদ্র কৃষকের পক্ষে এত দামি মাছ মাংস কিনে খাওয়া খুবই টাফ হয়ে গেছে। এমতো অবস্থায় দরিদ্র পীড়িত দেশের যেখানে 40% লোক দারিদ্র সীমার মধ্যে বসবাস করে, এই সমস্ত জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের জন্য আমাদের একটি বিকল্প উপায় আছে। তোমরা নিশ্চয়ই জানো বা তোমরা দেখেছ যে বাংলাদেশের আনাচে কানাচে আজ আমরা হাঁস মুরগির খামার দেখতে পাই। তো এই যে হাঁস মুরগির খামার, এই হাঁস মুরগির খামারগুলো আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে প্রয়োজনের নিরিখেই। আর সেই প্রয়োজনটি হলো পুষ্টি চাহিদা পূরণ। এখানে বলে রাখা প্রয়োজন যে 1 কেজি মুরগির মাংস বা 1 হালি ডিম একজন গরিব মানুষের পক্ষে কেনা সম্ভব। আর এই বাস্তবতাকেই পুঁজি করে, এই বাস্তবতাকেই মেনে নিয়ে, এই বাস্তবতা উপলব্ধি করে বাংলাদেশের অনেক মানুষ, যারা কৌশলী, যারা অনেকটা বুদ্ধিদীপ্ত, তারা চিন্তা করে দেখছে যে স্বল্প পুঁজিতে, স্বল্প স্পেসে বা জায়গায় এবং অনেকটা সহজ প্রশিক্ষণ নিয়ে এবং সুলভ অবকাঠামো দিয়ে একটা শেড নির্মাণ করে একটি পোলট্রি খামার গড়ে তোলা সম্ভব। আর এরই ধারাবাহিকতায় আমাদের দেশে গত 70 দশক থেকে শুরু হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে
এই 2021 সালে আমরা দেখতে পাই আমাদের দেশে প্রায় 2 লক্ষাধিক পোলট্রি খামার গড়ে উঠেছে। এই 2 লক্ষই যে বড় আকারের খামার তা বলবো না, এখানে রয়েছে বড়, মাঝারি, ছোট আকারের খামার রয়েছে। তো আমাদের দেশে পোলট্রি শিল্পে ইতিমধ্যে প্রায় বার্ষিক 5 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হচ্ছে এবং ইয়ারলি প্রায় 1700 মিলিয়ন মেট্রিক টন প্রোটিন উৎপাদিত হচ্ছে। তো এই যে বর্তমানের যে উৎপাদন, বর্তমানে যে খামারের সংখ্যা, এগুলো খামারিদের নিয়মিত প্রচেষ্টার ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই সাথে আমি যেটা তোমাদের অবগতির জন্য জানাবো যে এই যে আমাদের দেশে এত খামার, প্রায় 2 লক্ষাধিক খামার, বিলিয়ন বিলিয়ন ডলারের যে বিনিয়োগ, লক্ষ লক্ষ টন যে মুরগির মাংস, ডিম উৎপাদন হচ্ছে, এগুলোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অবশ্যই তোমাদের ইতিপূর্বে আমি বললাম যে পুষ্টি চাহিদা পূরণ। এখানে একটা মানুষের শরীরের প্রোটিন চাহিদা পূরণে, মানুষের বিশেষ করে সুস্বাস্থ্যর গড়ন, মানুষের রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা, মানুষের বুদ্ধির যে বিকাশ, এসবের জন্য মুরগির ডিম, মুরগির মাংস খুবই আদর্শ খাবারের মধ্যেই পড়ে। তো তাহলে এবার আমরা আসি যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পোলট্রি শিল্পের গুরুত্ব এবং প্রভাবের বিস্তারিত আলোচনায়। তো আমি আলোচনার এই পর্যায়ে তোমাদের একটু জানাতে চাচ্ছি যে তোমরা হয়তো জানো যে অক্টোবর মাসের 10 তারিখ বিশ্ব ডিম দিবস পালিত হয়। এই ডিম দিবসটি পালিত হয় এই কারণেই যে সারা বিশ্বের মানুষ হাঁস মুরগির ডিম থেকে, বিশেষ করে গরিব মানুষ হাঁস মুরগির ডিম খেয়ে যদি পুষ্টি চাহিদা পূরণ করতে পারে, সেজন্যই এই দিবসটি পালিত হয়ে আসছে। তো আমি এই পরিসরে তোমাদের একটু জানাতে চাবো যে 2014-15 অর্থ বছরে আমাদের বাংলাদেশে পার ক্যাপিটা মিট কনজামশন ছিল প্রায় 37 কেজি সর্বনিম্ন, আর সর্বোচ্চ 46 কেজি। কিন্তু সেটা আমাদের দেশে উৎপাদন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে 18-19 সালে এসে দেখা গেল যে পার ক্যাপিটা মিট কনজামশন হয়েছে 46 to 62, অর্থাৎ 46 কেজি সর্বনিম্ন, 62 কেজি সর্বোচ্চ পর্যায়ে। আর সেই সাথে দেখা গেল যে আমাদের দেশে 14-15 সালে যেখানে ফাউল প্রোডাকশন ছিল প্রায় 2,500 কেজি, 2,500 মেট্রিক টন, সেটা 18-19 সালে এসে দাঁড়িয়েছে প্রায় 3,000 মেট্রিক টনে। তোমাদের জ্ঞাতার্থে আমি আরও জানাচ্ছি যে ভারতীয় উপমহাদেশে পার ক্যাপিটা পার ইয়ার এক কনজামশন, যেটা বাংলাদেশে 103টি, ভারতে 68টি, আর শ্রীলঙ্কায় 133টি, এবং পাকিস্তানে 88টি, নেপালে 44টি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাতে ডিমের কনজামশনটা সবচেয়ে বেশি, দেন বাংলাদেশ, দেন পাকিস্তান, দেন ইন্ডিয়া, এবং সর্বনিম্ন পর্যায়ে আছে নেপাল। তো এই যে বাংলাদেশে, এটা একটা সৌভাগ্য বলা যায় যে বাংলাদেশে অন্তত পক্ষে 103টি ভাগে পড়তেছে। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হতাশ হও না যে বাংলাদেশে এক কনজামশন বাড়বে না কমবে। হ্যাঁ, অবশ্যই বাড়বে, কারণ বাংলাদেশে প্রতি বছর 15% হারে পোলট্রি ফার্মের বৃদ্ধি দেখা যাচ্ছে। প্রতি বছর শতকরা 15টি করে ফার্ম আমাদের দেশে নতুন করে যোগ হচ্ছে। আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে জিডিপিতে 1.5% হারে ভূমিকা রাখছে আমাদের পোলট্রি শিল্প, যেটা আমাদের গার্মেন্ট শিল্পের পর পরে এটার অবস্থান। এবং
আমাদের দেশে এই পোলট্রি শিল্পের প্রায় $250 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে পার ইয়ারলি। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে এটি আমাদের দেশের একটি বিরাট সেক্টর, সম্ভাবনাময়, এবং বাস্তবে আমাদের অর্থনীতিকে চালিয়ে নিচ্ছে এই পোলট্রি শিল্প। তাহলে আমরা পোলট্রি শিল্পের ফ্যাসিলিটিস, পোলট্রি শিল্পের ইকোনমিক যে পজিটিভনেস, এগুলো সম্পর্কে জানলাম, এবং আমরা জানলাম যে আমাদের দেশের পুষ্টি চাহিদা পূরণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এবার একটু আমরা জানবো যে এটির আমাদের প্রতিষ্ঠা করতে হলে, পোলট্রি শিল্প প্রতিষ্ঠা করতে হলে আমাদের যা প্রয়োজন, স্বল্প পুঁজি দরকার, স্পেস দরকার, এবং অবকাঠামো দরকার, প্রশিক্ষণ দরকার, এবং যেটা প্রয়োজন যে পরিবহন সুবিধা দরকার। তো আমাদের দেশে এগুলোর যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা তো নিজেরাই করছে, এবং সেই সাথে যাদের নিজেদের আর্থসামাজিক সুবিধা নেই তাদের জন্য দারিদ্র বিমোচন ফাউন্ডেশন বা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন, পল্লী উন্নয়ন বোর্ড, এবং ব্র্যাক বা বিবিধ এনজিওগুলো, এবং সর্বোপরি বর্তমানে যে বিআরডিবি নামে প্রতিষ্ঠান আছে তারা, এবং আমাদের দেশের যে কর্মসংস্থান ব্যাংক, এই যুব উন্নয়ন অধিদপ্তর, এই প্রতিষ্ঠানগুলো সারা দেশে বেকার যুবকদের, মহিলাদের প্রশিক্ষণ দিয়ে, স্বল্প সুদে ঋণ দিয়ে আমাদের পোলট্রি শিল্প প্রতিষ্ঠায় ভূমিকা রাখতেছে। তো এই পোলট্রি শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে আমরা কি ফ্যাসিলিটিস পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। এর ফলে আমাদের কর্মসংস্থান হচ্ছে। কর্মসংস্থানের মাধ্যমে ওই যে আগে যেটা বললাম যে পুষ্টি চাহিদা তো পূরণ হচ্ছেই, যে পুষ্টি আমাদের স্বাস্থ্য সুরক্ষার ভূমিকা রাখছে। তো তাহলে স্বাস্থ্য সুরক্ষা একদিকে পাচ্ছি আমরা, অন্যদিকে কর্মসংস্থান হচ্ছে, বেকারত্ব দূর হচ্ছে, দারিদ্র্য দূরীভূত হচ্ছে, এবং আমরা এই শিল্পে মূলধন বিনিয়োগ করে দ্রুত মূলধন ফেরত পাচ্ছি। এটা একটা বড় ধরনের সুবিধা। যে এবং পোলট্রি খামারগুলো যে পরিবেশে করা হয়, এখানে আমাদের দেশের আবহাওয়ায় এগুলো পরিবেশ বান্ধবভাবে গড়ে ওঠে, এবং দেখা যায় যে এই পোলট্রি শিল্পের জন্য যে খাদ্য, পোলট্রির জন্য যে খাদ্যের সংস্থান করতে হয়, সেগুলো আবার আমাদের দেশের যে মৎস্য চাষ বা মাছের যে ট্রাশ, এবং সমুদ্রেরও যে মাছের যে ট্রাশ প্রোডাক্টগুলো, ওগুলো কিন্তু আমাদের দেশে পোলট্রি শিল্পের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং আবার দেখা যাচ্ছে কি যে আমাদের পোলট্রি শিল্পের যে পোলট্রির যে বর্জ্যগুলো, এই বর্জ্য বস্তুগুলো আবার আমাদের যে জৈব সার হিসেবে কৃষিক্ষেত্রে এগুলো ভালোভাবেই আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারতেছি। এখানে আমাদের আসলে মুরগির যে বিষ্ঠাগুলো, এগুলো জৈব সার হিসেবে আমরা ব্যবহার করতে পারতেছি। এটা একটা আমাদের জন্য মানে এক্সট্রা প্রোডাক্ট হিসেবে চলে আসতেছে। এবং আরেকটা জিনিস তোমরা জানো যে সমন্বিত মৎস্য চাষ ব্যবস্থাপনায় পুকুরের ধারে মুরগির শেড নির্মাণ করে মুরগির চাষাবাদ করলে তো পুকুর পাড়ের জমিগুলো ব্যবহার হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে মুরগির বিষ্ঠাগুলো শুকিয়ে যখন এগুলোকে আবার কম্পোস্ট সার হিসেবে পুকুরের কিনারে ড্রপ দেওয়া হচ্ছে, ফলে ওগুলো থেকে উদ্ভিদে ফাইটোপ্লাঙ্কটন গ্রোয়িংয়ের একটা ভালো এনভায়রনমেন্ট আসতেছে। এর ফলে পুকুরগুলোর প্রোডাক্টিভিটি বাড়তেছে। এটা একটা ভালো দিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের ক্ষুদ্র বিনিয়োগে, ক্ষুদ্র পরিসরের থেকে শুরু করা যে একটি খামার, মানে পোলট্রি খামার, হাঁস মুরগির খামার, এটি আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব রাখছে, এবং আমাদের দেশের বেকার যুবকরা এ ধরনের কাজ করে তাদের মধ্যে কোনো রকমের যে হেসিটেশন সেটা দেখা যাচ্ছে না, সবাই আগ্রহ নিয়ে কাজ করতেছে, ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। এবং তোমরা জানো যে কাজী ফার্মস বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ফার্ম, যারা হাঁস মুরগি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখতেছে। সৌদি বাংলা ফিশ ফিড, মিরাজ ফিড, এগুলো বাংলাদেশে অর্থনীতিতে পোলট্রি শিল্পের খাদ্য উৎপাদন করেও বেশ কর্মসংস্থান এবং পজিটিভনেস সৃষ্টি করেছে।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে কি জানতে পেলে? তোমাদের শিখন ফল কি? এখানে অবশ্যই তোমাদের যে বিষয়টা আমি আবারও স্মরণ করিয়ে দেব, যে আমাদের দেশে হাঁস, মুরগি, কবুতর এই 3টি প্রাণী, বা আরেকটা প্রাণী নতুন যোগ হয়েছে, সেটা হলো কোয়েল। কোয়েল পাখিও লালন পালন করে আর্থিক বেনিফিট অর্জন করা যায়। তাহলে হাঁস মুরগির ডিম উৎপাদন, কোয়েলের ডিম উৎপাদন, কবুতরের ছানা উৎপাদন, এগুলোর মাধ্যমে আমরা স্বল্প বিনিয়োগ করে স্বল্প পরিসরে আহ, এগুলোর কাঠামো তৈরি করে একটু ভালো ধরনের বেনিফিট পাবো, এই প্রত্যাশা, এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে থাকলে, তাহলে যাদের গ্রামে কম জমি আছে, কম জায়গা আছে, তারাও কিন্তু এই পোলট্রি শিল্পের মাধ্যমে তাদের আর্থিক আহ, মুনাফা অর্জনের মধ্যে দিয়ে দারিদ্র্য দূরী করতে পারে। এখন আমি বাংলাদেশের পোলট্রি শিল্পের গুরুত্ব যেমন আছে, এর ইতিবাচক প্রভাব যেমনি আছে, তেমনি এর নেগেটিভ কিছু বিষয় তুলে ধরবো, যেগুলোর সংশোধনের দায়িত্ব শিক্ষার্থীবৃন্দ তোমাদেরই। তোমাদের বাড়ির আশেপাশে, যাদের বাড়ির আশেপাশে পোলট্রি শিল্প আছে, এখানে একটা জিনিস তোমাদের জ্ঞাতার্থে জানাবো, যে অনেক পোলট্রি খামারিরা ভালো ডিম উৎপাদন করতেছে, মাংস উৎপাদন করতেছে, কিন্তু তারা দ্রুত তাদের পোলট্রির যে বিষ্ঠাগুলো, সেগুলোর ম্যানেজমেন্ট করতে পারে না। ফলে দেখা যায় যে সেগুলো পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে আশেপাশে মানুষের একটি বাসযোগ্য পরিবেশে একটা নেগেটিভ গ্যাসীয় দুর্গন্ধময় পরিবেশ বিরাজমান থাকে। এই জন্য আমি যেটা বলবো, যে এই সমস্ত খামারিদের একটু প্রশিক্ষণ নিতে হবে, যে কিভাবে বিষ্ঠাগুলোকে ড্রাই করে নিয়ে এগুলো পরবর্তীতে জৈব সার হিসেবে পুকুরে বা কৃষি খামারে ব্যবহার করা যায়, সে বিষয়ে তাদের একটু সচেতন হতে হবে। এ বিষয়ে অনলাইনেও তারা যদি শিক্ষিত হয়, তারা এই স্টাডি করতে পারে। আর তোমরা যারা প্রাণীবিজ্ঞানের শিক্ষার্থী, তোমরা তাদেরকে একটু জ্ঞান দেবে, অথবা তাদেরকে বলবা যুব উন্নয়ন বা প্রাণী সম্পদ অফিসে গিয়ে তারা যেন একটু প্রশিক্ষণ নেয়, যে পোলট্রির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। তাহলে দেখবা যে তোমাদের এলাকা পরিবেশটা সুন্দর হয়ে উঠবে, এবং যে বাড়িতে এই পোলট্রি খামার রয়েছে, সে বাড়িতে মানুষ ঢুকতে চাইবে না দুর্গন্ধে, সেটা যেন হয় না। পোলট্রি খামারগুলোর পরিবেশ উন্নত করা সম্ভব। আচ্ছা, এই বিষয়ে আমি আমার শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলবো, যে তোমরা যদি কাজী ফার্মস, তোমরা ঠাকুরগাঁয়ের এই পীরগঞ্জের শিক্ষার্থী, তোমরা এখান থেকে একটু দূরে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে যদি ভিজিটে যাও, ওখানে কাজী ফার্মস যে ম্যানেজমেন্ট, তাদের যে ব্যবস্থাপনা, খামারি ব্যবস্থাপনা, এগুলো একটু সরেজমিনে দেখে আসলে তোমরা নিজেরাই খামার সৃজনে উদ্যোগী হবে, এবং এর ফলে তোমাদের মধ্যে অনেকেই যাদের দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হচ্ছে, তোমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, পোলট্রি শিল্পের গুরুত্ব এবং প্রভাব নিয়ে যে আলোচনা করলাম, এই প্রসঙ্গে তোমাদের আমি আরেকটি প্রতিষ্ঠানের কথা বলবো, যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় পোলট্রি শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য যে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে, সেটি হলো ঢাকার সাভারের প্রাণী সম্পদ অধিদপ্তর। তো ওখানে একটি মুরগির জাত উদ্ভাবন হয়েছে, নাম হলো শুভ্রা জাত। এই শুভ্রা জাতের মুরগিটি বছরে 365 দিনের মধ্যে প্রায় 300টি ডিম দেবে। এই মুরগিটার গায়ের রং সাদা, তাই ওটাকে বলা হয়েছে শুভ্রা। এবং এই মুরগিটার পায়ের গায়ের রং সাদা, পায়ের রং গোলাপি লাল। তো একটি সুন্দর জাত উদ্ভাবন করেছে বাংলাদেশের বিজ্ঞানীরা, যেটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে যথেষ্ট অবদান রাখবে। আর এখানে আমি আবারও ক্লাস শেষ করার পর্যায়ে তোমাদের অবগতি এবং জ্ঞাতার্থে বলবো, তোমাদের যাদের ধরো এই ক্লাস করতে গিয়ে শরীর, মন, দেহ ঝিমিয়ে আসে, যাদের শরীরের আন্ডার ওয়েট কন্ডিশন আছে, যাদের মাথার চুলের বিবর্ণতা আছে, যাদের স্কিনে র্যাশ দেখা যায়, বা যাদের স্কিনে একটা স্ট্রংনেস নেই, ধরে নিতে যাদের
মাংসপেশি সুদৃঢ় নয়, তাদের জন্য যে আমার অ্যাডভাইস সেটা হলো যে তোমাদের শরীরে বুঝে নিতে হবে যে পুষ্টির ঘাটতি আছে। সেজন্য তোমরা প্রতি সপ্তাহে কমপক্ষে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করো তারা সপ্তাহে 6-7টি ডিম অবশ্যই খেতে পারবে। আর যারা অলস জীবনযাপন করো তাদের পক্ষে যেহেতু শরীরে ফিজিক্যাল এক্সারসাইজের পরিমাণ কম, সেজন্য তোমাদের ডিমের পরিমাণও কম খেতে হবে। এবং যত বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করবে, পরিমাণ মতো ডিম খাবে, সুস্বাস্থ্য গড়ে তুলবে সে প্রত্যাশা রেখে, এবং আজকের যে তোমাদের আলোচনার মূল বিষয়বস্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, পোলট্রি শিল্পের গুরুত্ব ও প্রভাব, এই শিরোনামে তোমরা টেক্সট বই স্টাডি করে এর উপরে একটি আলোচনা A4 সাইজের কাগজে লিখে আগামী ক্লাসে তোমরা এটি ছবি তুলে মেসেঞ্জারে আমার সাথে শেয়ার করবে। তো সেই আশা রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।